মাঝরাত্রে ঘুমের মধ্যেই হঠাৎ ভয়ানক একটা অস্বস্তি অনুভব করলেন অবিনাশ। দমটা যেন বন্ধ হয়ে আসছে, বুকের মধ্যে অজানা একটা কষ্ট। ঘুম ভেঙে গেল, দেখলেন সর্বাঙ্গ ঘামে ভিজে গেছে, ঘাড়ের নিচে বালিশটা ভিজে থসথস করছে। উঠে বসতে গেলেন, পারলেন না। ঘাড় তুলে বালিশটা উল্টে নিলে ভালো হয়, কিন্তু বুঝতে পারছেন পেরে উঠবেন না। হাত পা নড়াতে পারছেন না, অবশ, পাথর পাথর। 60-এর কোঠা পার করতে চললেন অবিনাশ। জীবনে অনেক দেখেছেন, সেই অভিজ্ঞতার তীব্র একটা প্রশ্নের রূপে অবিনাশের মস্তিষ্কের কোষে কোষে সমস্ত স্নায়ুর পর্দায় পর্দায় যেন তীক্ষ্ণ একটা করাত চালিয়ে গেল। আমার কি তাহলে স্ট্রোক হলো? এই যে বুকের মধ্যে দম বন্ধ হয়ে আসা কষ্ট, এই যে ঘাম, এই যে হাত পা অবশ লাগা, এই সমস্তই তো স্ট্রোকের লক্ষণ। আতঙ্কে অস্থির হয়ে চিৎকার করে উঠতে গেলেন অবিনাশ। কোনো একটা কারোর নাম ধরে, হয়তো বড় ছেলের, হয়তো ছোট ছেলের, হয়তো নাতনিদের কারো, হয়তো বা শৈলবালারই। না, শৈলবালার হতে পারে না। কবে আবার শৈলবালাকে নাম ধরে ডেকেছেন অবিনাশ যে সেটা মুখে এসে যাবে? অভ্যাসে না থাকলে মরণকালেও আসে না। সেই জন্যই মহাপুরুষরা বলে থাকেন নামের অভ্যেস করতে। সে অভ্যাসও করা নেই অবিনাশের, তাই অভ্যাসগত কোনো নামই ডাকলেন। কিন্তু যাকেই ডেকে থাকুন, সে ডাক কারোর কানে গিয়ে পৌঁছল না, কারণ ডাকটা ভিতরেই হাঁচড় পাঁচড় করছে, গলা দিয়ে স্বর বেরোচ্ছে না। তার মানে অবিনাশের পক্ষাঘাত হয়ে গেল অকস্মাৎ, অতর্কিতে। যে অবিনাশ বিছানায় শোবার আগে পর্যন্ত, ঘুমিয়ে পড়ার আগে পর্যন্ত সুস্থ, স্বাভাবিক, সহজ ছিলেন, সকাল থেকে রাত পর্যন্ত প্রতিদিন যা যা করেন সবই করেছেন, এতটুকু ব্যতিক্রম হয়নি, শরীরে এতটুকু বৈলক্ষণ্য অনুভব করেননি। নিত্য নিয়মে ভোরবেলা উঠে পার্কে বেড়াতে গেছেন এবং ফেরার সময় ছোট নাতির জন্যে খাতাল থেকে সামনে দোয়া গরুর দুধটুকু নিয়ে এসেছেন, যথারীতি গোয়ালাটাকে একবার ধর্মজ্ঞান সম্বন্ধে অবহিত করিয়ে দিয়ে। ওরা অবশ্য অবিনাশকে এটা করতে বলেনি। নাতির মা বাবা, অর্থাৎ অবিনাশের ছোট ছেলে আর তার বউ, তারা টিনের ফুড ওপরেই নির্ভরশীল ছিল। অবিনাশী শতপ্রবৃত্ত হয়ে এই ব্যবস্থাটি করে ও দায় ঘাড়ে নিয়েছেন। অ্যালুমিনিয়ামের যে পাত্রটি করে দুধ নিয়ে আসেন সেটা নিয়েই বেড়াতে যান এবং নাতনিদের কাছে সগৌরবে ঘোষণা করেন, লোকে হাসলো তো বইই গেল। সে যাই হোক, আজও যথারীতি বাড়ি ফিরেই একবার চা টোস্ট খেয়েছেন এবং কাগজ পড়া সাঙ্গ করার পর আরও একবার হালুয়া আলু মরিচ সহযোগে বড় কাপের চা পান করেছেন। বুড়ো বয়সে সকালের দিকে খিদে যেন একটু বেশি পায়, অথচ বলতে লজ্জা করে। তাই নাতনিদের টিফিনের জন্য যা কিছু তৈরি হয়, অবিনাশ হঠাৎ হঠাৎ তার গন্ধ পেয়ে যান। অবিনাশ টিফিনে রুটি তরকারি নিয়ে যেতেন। অবিনাশের ছেলেরা লুচি মিষ্টি, নাতনিরা টিফিনে এমন গপ গপ করে লুচি খেতে পারে না, সূক্ষ্ম কিছু যোগান দিতে হয় ওদের, যেমন ডিম ভাজা, কুচো নিমকি, হালুয়া, আলু মরিচ ইত্যাদি। রান্নাঘর থেকে বাতাসে তার সুবাস ভেসে এসে যেন উতলা করে তোলে অবিনাশকে। অবিনাশ খবরের কাগজখানা হাতে করেই অন্দরমহলের দিকে এগিয়ে যান। শুনেছ খবর? মতিহারির কাছে বাস দুর্ঘটনায় একটা বিয়ে পার্টি একেবারে খতম। অথবা উদাত্ত গলায় বলতে যান, কাণ্ড শুনেছ? গতকাল এক বিরাট অগ্নিকাণ্ডের ফলে। এসব সংবাদ পরিবেশনের টার্গেট অবশ্যই শৈলবালা, কারণ খবরের কাগজের সত্যিকারের খবর রাজনীতি এবং রাজনৈতিক কচালের কথা নিয়ে আলোচনা শৈলবালার সঙ্গে হতে পারে না। দেশের ব্যাপার নিয়ে মাথা ঘামার সময় নেই শৈলবালার। জিনিসপত্রের দাম বাড়লেই শৈলবালা কর্তৃপক্ষের উপর রেগে আগুন হন এবং দাম কিছু কমলেই প্রসন্ন হন। মন দিয়ে যদি শোনেন তো ওই ঘটনা ও দুর্ঘটনার খবর। কি আর করা, ওইগুলোই আলোচ্য করতে হয়। তবে তেমন তাড়াতাড়ির সময় শৈলবালাও বলেন, থাক বাপু, সবার এখন শোনাতে এসো না, সকালবেলাতেই মন খারাপ হয়ে যায়। অবিনাশ কি আর বোঝেন না এই মন খারাপের কথাটা ছুতো মাত্র? ব্যস্ততার সময় খবরেই কান পাতার সময় নেই শৈলবালার। অবিনাশ বলেন, না তাই বলছি, মানুষের বেঁচে থাকাটাই যেন এখন একটা আশ্চর্য ঘটনা হয়েছে। বলেই একটু ঘুরঘুর করেই বলেন, গন্ধটা বেরোচ্ছে তো। হালুয়া করছে বুঝি? আলু মরিচ ভাজছে নাকি? ডিম ভাজছে মনে হচ্ছে। ভাজছে কিসে? ডালদায় না সর্ষের তেলে? গন্ধটা ভালো বেরিয়েছে। তা ওই সূত্রেই হোক
আর শৈলবালার বিবেচনাতেই হোক, দ্বিতীয়বারের চায়ের সঙ্গে দ্বিতীয় এক প্রস্ত জলখাবার জোটে। আজও খেয়েছেন পরিতৃপ্তির সঙ্গে। অবিনাশ মনে মনে যেন দিনটার ছবি দেখতে থাকেন, দেখতে চান কোথাও কিছু দুর্বলতার চিহ্ন প্রকাশ পেয়েছে কিনা। না, কোথাও তো কিছু দেখছেন না। তারপর যথারীতি বাজারও গেছেন। এটাও দ্বিতীয় প্রস্থ। বড় ছেলে সকালবেলা চাকর সঙ্গে নিয়ে বাজার করে আনে। তবু ছেলেরা অফিস যাওয়ার পর অবিনাশ আরেকবার ঝরতি পড়তি বাজারটা ঘুরে আসেন এবং অখাদ্য কিছু মাল এনে হাজির করেন, যা ওরা ছোঁয় না। কিন্তু থোড়, পুঁই শাক, মুখী কচু, মোরলা, পুঁটি এসব জিনিস খায় না মানুষ। খানে তো বাজারে বিক্রি হয় কেন? যাকে কেউ না খাক, অবিনাশ একাই খাবেন। শৈলবালা শুদ্ধ আজকাল ধুয়ো ধরেছেন, ওসব খেলে অম্বল হয়। ওটা কোনো কথাই নয়। ফ্যাশনি বউ ছেলের কাছে শুয়ো হওয়া। অবিনাশও শুয়ো হওয়া হয়ে ধার ধারেন না, বরং ওই বৌমাদের দেখিয়েই এক গাদা করে চচ্চড়ি খান আজও। আবার বিকেলে চায়ের সঙ্গে বিস্কুট খেয়েছেন। ছোট নাতনিকে স্কুলে নিয়ে যাবার ডিউটি পালন করেছেন। পার্কে গেছেন ছোট নাতির সঙ্গে। ঝি যায় গাড়ি ঠেলে নিয়ে, তবু অবিনাশ সঙ্গে যান। নিশ্চিন্ত হয়ে ঝিয়ের হাতে ছেড়ে দিতে রাজি হন না। যদিও নাতির মা মুখ টিপে হেসে বলে, কত বাচ্চাই তো লোকজনের সঙ্গে পার্কে আসছে, কার আর দাদু আসছেন পাহারা দিতে। তা বলুক, অবিনাশ যান। আজও গিয়েছিলেন। তারপর আর কি, এক একে দুই ছেলে বাড়ি ফিরেছে, তাদের জন্য চা হয়েছে। সে সঙ্গে যেমন খান একটু একটু খেয়েছেন এবং আরও কিছুক্ষণ এটা ওটা কথায় কাটিয়ে রাত্রের খাওয়া সেরে শুয়েছেন। এর মধ্যে কোথায়, কোনখানে সে বিরাট গহ্বরের ইশারা, যেখানে পা ফেলেই তলিয়ে গেলেন অবিনাশ সেন নামের লোকটা। অবিনাশ আবার চেঁচাতে গেলেন, গলা দিয়ে শব্দ বার করতে পারলেন না। তার মানে সর্বশরীরেই পক্ষাঘাত হয়ে গেছে, জিভটাও বাদ দেয়নি। সে নিষ্ঠুর দস্যু। পক্ষাঘাত রোগটার বাজার চলতি যে নামটা আছে, সেটা না ভেবে অবিনাশ আয়ুর্বেদ শাস্ত্রের পাতা থেকে তুলে আনলেন এই অপ্রচলিত শব্দটা। এই শব্দটা প্যারালিসিসের থেকে অনেক বেশি ভয়ঙ্কর আর অনেক বেশি রূঢ় বলেই কি দুঃখের পরিমাপ করতে যেটা দরকার হচ্ছে। এখন গ্রীষ্মকাল, তবু সন্ধ্যের দিকে একটা বড় গোছের কালবৈশাখী হয়ে গেছে বলে বাতাস হঠাৎ অনেকটা ঠান্ডা হয়ে গিয়েছিল। অবিনাশের ঠান্ডা লাগার ধাত বলে মাথার দিকের জানালাটা বন্ধ। সামনের টেবিল ফ্যানটা ঘুরছে মৃদুমন্দ গতিতে। ঘরটা সরু, শোবার ঘর হিসেবে গণ্যও ছিল না, তাই সিলিং ফ্যান নেই, দরকারও হয় না। পাশের জানালাটা খোলা থাকলে হাওয়ায় উড়িয়ে নিয়ে যায়, আর জানলাটার একটা কপাট বন্ধ। এ সমস্তই ঠিকঠাক করে গেছেন শৈলবালা শুতে যাওয়ার আগে। জানলা অবশ্য বেশি দূরে, পাশের ঘরেই তার অবস্থান। এই ঘরটাতে ছোট্ট এক ফালি, ব্যবধান সামান্যই। দুঘরের মাঝখানের দরজাটা খোলাই থাকে, শুধু একটা পর্দা ঝোলে তাতে। তবু কত দূর দূরান্তের ব্যবধান। বড় ছেলের মেয়ে দুটো ধাড়ি হয়ে ওঠা পর্যন্ত অবিনাশ একটি পরম বস্তু হারিয়েছেন। আজীবনের অভ্যাস, শৈলবালার সান্নিধ্য। সেটা হারাতে হয়েছে ওই তুচ্ছ কারণটার জন্যে। ওদের মা বাপের ভাগে একটা মাত্র ঘর, বড় হয়ে যাওয়া মেয়ে দুটোকে নিয়ে শোয়া নাকি সভ্যতা নয়। অতএব সভ্যতা আর শোভনতা বজায় রাখতে শৈলবালা একদিন নিজেই এই ব্যবস্থা চালু করে বসেছেন। সাবেককালের এই বাড়িটার যে ঘরটায় অবিনাশের ফুলসজ্জা হয়েছে এবং তদবধি চিরটাকাল কাটিয়ে এসেছেন, সে ঘর থেকে নির্বাসন ঘটেছে অবিনাশের। বিয়ে পাওয়া সেই সেকেলের ঢাউস জোড়া খাটে শৈলবালা এখন দুই নাতনিকে নিয়ে মৌজ করে শোন। অবিনাশ এই সরু ঘরটায় একটা সরু চৌকিতে। প্রথমে এই ব্যবস্থার প্রস্তাবে অবিনাশের মাথায় যেন হঠাৎ বজ্রাঘাত হয়েছিল, কিন্তু শৈলবালা আগে থেকেই শাসিয়ে রেখেছিলেন, খবরদার এ নিয়ে একটি কথা মুখে আনবে না, তাহলে লজ্জার আর শেষ থাকবে না। অতএব দুঃখ, অভিমান, ক্রোধ, ক্ষোভ সব কিছু মনের মধ্যে পুষে রেখে মুখের তালাচাবি দিয়ে আছেন অবিনাশ। বড় ছেলে যখন বলে উঠেছে, এক হিসেবে এই ঘরটাই তো দেখছি বেটার, দক্ষিণে এমন একটা বড় জানালা রয়েছে যেটা আপনার ও ঘরে ছিল না, তখন অবিনাশ মুখের সামনে খবরের কাগজটা তুলে ধরেছেন। আর বৌমা যখন বলেছেন, ঘরটা আজে বাজে জঙ্গলে বোঝাই হয়ে থাকতো, বোঝাই যেত না এত সুন্দর, পূর্ব দক্ষিণের দুটো জানালা খোলা থাকলে বাতাসে উড়িয়ে নিয়ে যায়, তাই না বাবা? তখন অবিনাশ বলেছেন, বৌমা তোমাদের দোপা আসবে কবে? শৈলবালা অবশ্য বোঝেন, অবিনাশের নিঃশ্বাস ফেলবার তারতম্যটুকু পর্যন্ত হাড়ে হাড়ে বোঝেন, কিন্তু সে বুঝতে পারাটা অন্যকে বুঝতে দেন না, অবোধের ভানে থাকেন। তবু এখন অবিনাশ তার অন্তিম আর্তনা তাদের কানে পৌঁছতে চেষ্টা করলেন, যারা তার কথায় কর্ণপাত করাটা খুব একটা দরকারি মনে করে না।
কিন্তু পৌঁছচ্ছে কই? অবিনাশের আপ্রাণ চেষ্টা ব্যর্থ হচ্ছে, আর ঘাম বাড়ছে। দুঃখে যন্ত্রণায় জোরে কেঁদে উঠতে চেষ্টা করলেন, আর তখনই গলা থেকে একটা গো 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 আওয়াজ বেরোলো, অনেকটা যেন ক্রূর কোনো জন্তুর আর্তনাদের মতো। এই গল্পের পরবর্তী অংশ শুনতে পাবেন আগামী শুক্রবার রাত 8টায়।